শীতকাল শেষের পথে। অল্প স্বল্প গরম পড়েছে এখন। সূর্যের তাপও চওড়া হচ্ছে, প্রখরতা বাড়ছে রোদ্দুরের। বসন্ত সবে সবে শুরু হয়, ভূমণ্ডল তখন নতুন রূপে সেজেগুজে তৈরি। মৃতের ন্যায় বৃক্ষের চূড়ায় দেখা দিয়েছে কচি কচি সবুজ নব নব পল্লব। এডাল থেকে ওডালে লাফিয়ে বেড়ায় চড়ুই। কোকিল ডাকে নিরন্তর। মাথার ওপর তাণ্ডব করা রবির তীব্রতায়ও এক মুহূর্তে মানুষের হৃদয়ে বসে নিতে সক্ষম এই সুর। আর এই দারুণ চমৎকার সময়টাতেই লেখা হলো ইকবাল পুষ্পের মিলিত হওয়ার দিনলিপি। এক ঘর মানুষের শতধাপ আলোচনার মধ্য দিয়ে ধার্য হলো তাদের বিয়ের দিন। আগামী সোমবার আংটি বদল। আর ঠিক সপ্তাহের মাথায় যে শুক্রবার আসছে সেদিনই ওদের আকত হবে। দিন তারিখ ঠিক হতেই বসার ঘরে হিড়িক পড়ল মিষ্টি খাওয়ার। সবাই মিলে মিষ্টি মুখ করলেন, একে অন্যকে খাওয়ালেন। মুমতাহিনা উঠে গিয়ে কুটুমদের সাথে গলাগলি করলেন। সকলের অষ্টপুটে যখন হাসির অন্ত নেই, পিউ তখন গভীর দুশ্চিন্তায়। সবাই যখন আমোদ ফুর্তিতে মেতে, সে চিন্তিত মনে নখ কাটছে দাঁত দিয়ে। ধূসরের দিক চোখ পড়লে বুক কাঁপছে। লোকটা রেগে গেলে অক্ষিকোটর কেমন অস্বাভাবিক দেখায়। নাকের পাটা ফেপে ওঠে বারবার। এসব দেখলেই ওর রুহু উড়ে যায়। কিন্তু এখন সে করেছেটা কি? গতকাল রাতের পর বাড়ি থেকেও বের হয়নি, কোনো ছেলের সাথে কথাও বলেনি। কথা তো এমনিতেও বলে না। আজকেও লক্ষ্মী হয়েছিল সারাদিন। তবে এইভাবে কটমট করে দেখছেন কেন উনি? তার মাথা ফেটে চৌচির, গলা শুকিয়ে আসছে। ধূসর প্রচণ্ড খারাপ মেজাজে বসে। এর মধ্যে আচমকা ইকবাল উরুর ওপর খোঁচানো শুরু করেছে। ধূসর খেয়াল করে চুপ থাকলো, কিন্তু ইকবালের খোঁচাখুচি বাড়ছে। খিটমিট করে তাকালো সে। কি সমস্যা? এভাবে তাকাস না, ভয় লাগে। সমস্যাটা কি? বললে রাগ করবি না তো? শুনি আগে। ইকবাল মিনমিন করে বলল। পুষ্পর সাথে একটু আলাদা কথা বলবো, সুযোগ করে দে না ভাই। ধূসর কঠিন কণ্ঠে বলল। আমি ওর বড় ভাই ইকবাল, হ্যাংলামো করিস না। ইকবাল মিনতি করল। প্লিজ ভাই প্লিজ, একটু অল্প একটু সময় প্লিজ। ধূসর পরাজিত শ্বাস ফেলল, ফিরতে জবাব দিল না। সবার মধ্যে সোজাসুজি পুষ্পকে বলল। পুষ্প, এখানে বড়দের আলোচনা চলুক, তুই বসে না থেকে ইকবালকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় যা। মেয়েটা অপ্রতিভ ভঙ্গিতে সবার দিকে তাকায়। ইকবালের দুগাল লেপ্টে সরে গেল দুদিকে। ধূসরকে কষে একটা চুমু খেতে পারত যদি। কেউ কিছু বলল না। পুষ্পর অস্বস্তি হচ্ছে, এত এত গুরুজনের মধ্য দিয়ে উঠে যাবে কি? ধূসর তাগাদা দিল। কি হলো, যা। যাচ্ছি। সে আলগোছে উঠে দাঁড়ায়। নুরি লাফিয়ে বলল। আম্মু, আমিও যাব ছাদে। ইকবালের হাসিটা দপ করে নিবল। মানা করার জন্য জিভ নিষ্পিস করলো। সে তো প্রেম করতে যাচ্ছে, এমন বাচ্চা বোনের সামনে অসম্ভব যা। পুষ্প হেসে বলল। এসো। ইকবাল অসহায় নেত্রে ধূসরের দিকে তাকায়। ধূসর কাঁধ উচালো, নীরবে বোঝালো এখানে সে নিরুপায়। নুরি উঠতেই যাচ্ছিল, মুমতাহিনা আটকে ধরলেন। মেয়েকে কোলে টেনে বসিয়ে বললেন। না মা, এখন ছাদে অনেক রোদ, গেলে কালো হয়ে যাবে তুমি। নুরির মস্তিষ্কে বিশদভাবে কথাখানা ঢোকে। কালো হওয়ার ভয়ে সে চা অবধি খায় না, মাথা কাত করে বলে। আচ্ছা, যাব না। ইকবাল বিজয়ী হাসলো, পাঞ্জাবি ঠিকঠাক করে উঠে দাঁড়ালো। পুষ্প ভীষণ লজ্জায় নুয়ে আছে তখন। নুরিকে আটকে দেওয়া মনে তাদের দুজনকে আলাদা সময় কাটাতে বোঝানো। ইস, সবাই কি না কি ভাবলেন। পুষ্প তাড়াহুড়া পায়ে হাঁটা ধরল। ইকবাল চলল পেছনে। মেয়েটার পদযুগল ছাদের মেঝে ছুঁতেও পারল না। অধৈর্য হাতে পেছন থেকে জাপটে ধরল সে। পুষ্প ছুটোছুটি শুরু করলো তৎক্ষণাৎ। ছাড়ো ইকবাল, আশেপাশে বাড়ি ঘর আছে, দেখে ফেলবে কেউ। ইকবাল ছাড়ল না, তার কণ্ঠ জড়ানো বলল। দেখলে দেখুক আমার বউ, আমি ধরবো, লোকের কি। জি না, এখনো বউ হয়নি, বিয়ে হতে এখনো 1 সপ্তাহ বাকি। ও, একই কথা। পুষ্প স্বর মোটা করলো। তুমি ছাড়বে? ইকবাল চরসূচক শব্দ করে ছেড়ে দিল। পুষ্প সরে এসে মুখোমুখি তাকিয়ে বলল। ভাইয়াকে ছাদের কথা বলতে তুমি শিখিয়ে দিয়েছো তাই না? না, ওকে কথা শিখিয়ে দিতে হয়, ও নিজেই বলেছে। এমনি এমনি বলেছো বিশ্বাস করব? পেছনে কলকাঠি নেড়েছো না? ইকবাল কলার ঠিক করে বলল। তাই একটু নেড়েছি। এত পার্সোনালি তোমার ভাইয়ের ইমোশনাল ব্ল্যাকমেল না করলে লাভ হয় না।
এরকম করার কি দরকার ছিল ইকবাল? সবাই কি ভাবলো? ইকবাল বিরক্ত হয়ে বলল। উফ, সবার কথা বাদ দাও না মাই লাভ, আমাদের কথা বলি চলো। তোমার সাথে এখন আবার কিসের কথা? হুম, সব কথা বিয়ের পর। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বলল। বিয়ের পর আর কথা বলবো কিভাবে মাই লাভ? তোমার হিটলার বাপ সেই তো তোমাকে সিন্ধুকে ভরে রাখছেন। পুষ্প জ্বলে উঠল। একদম আমার বাবাকে হিটলার বলবে না। কেন বলবো না? বিয়ে দিচ্ছি, অথচ মেয়ে তুলে দেবে না। 2 বছর মানে কতগুলো দিন বোঝো? আমি থাকবো কি করে এতদিন? শেষ দিকে অসহায় শোনালো তার কণ্ঠ, অথচ পুষ্প মিটমিটি হাসলো। ইকবাল ভ্রু কুচকে বলল। হাসছো? তো কি করব, হাসবো না? আমার দুঃখে হাসবে কেন? হাসছি, তুমি বোকা তাই। আব্বু আমাকে তুলে দেবে না বলেছে, তোমাকেও বাড়িতে আসতে বারণ করেছেন। ইকবাল আনমনে বলল। না করিনি। খেয়াল করতে অতজ্জ্বল চোখে চাইল, কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল। এর মানে আমি যখন খুশিতে আসতে পারবো? পুষ্প নাটক করে বলল। সে আমি কি জানি, তোমার ইচ্ছে। ইকবাল এত খুশি হলো যে একটু আগে পুষ্পর সাবধানী বাণী ভুলে গেল আশপাশে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা দালান কোঠা। আচমকা পুষ্পর কোমর জড়িয়ে শূন্যে উঠিয়ে ফেলল সে। মেয়েটা ভরকে গেছিল প্রথম দফায়, গলা জড়িয়ে ধরল তার। ইকবাল ততক্ষণে ঘুরপাক খেতে শুরু করলো, সাথে চেঁচিয়ে স্লোগান দিল। আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ। পুষ্প হেসে উঠল, হাসছে ইকবাল। দুজনের তৃপ্ত হাস্য মিশে গেল বাতাসে, জানিয়ে গেল অবশেষে ওরা এক হচ্ছে, সত্যি হচ্ছে। অতিথিদের খাবারের জন্য সবিনীত আমন্ত্রণ জানানো হয়। গৃহিণীরা ব্যস্ত হলেন টেবিল সাজাতে। ইকবাল তার ভাই বোন আর বাবা মাকে সাদরে নিয়ে যাওয়া হলো খাবার রুমে। পুষ্পকে জোর করে পাশে বসালেন মুমতাহিনা। ঠিক তার মুখোমুখি বসেছে ইকবাল। মুহূর্তে মেয়েটা জড়সড় হয়ে এলো, কেন যেন লজ্জা লাগছে খুব। ছাদে ইকবাল জোর করে চুমু খেয়েছে ছোটে, আর সেটা দেখে ফেলেছে পাশের বিল্ডিংয়ের এক নাদান ছেলে। ওই ঘনিষ্ঠ মুহূর্তে ছেলেটা ডেকে বলল, এই তোমরা কি করছো? পুষ্প কুণ্ঠায় দাঁড়াতে পারেনি, দৌড়ে নিচে চলে এসেছে। ইকবাল হাজির হয়েছে পরে। তার অঙ্গভঙ্গি স্বাভাবিক হবে না, নির্লজ্জ তো। এখন ওই চোখের দিকেও তাকাতে পারছে না পুষ্প। এরকম হওয়ার কথা ছিল না। তার নেত্রদয় সর্বদা ব্যাকুল তার ষষ্ঠ মুখশ্রী দেখতে। গতকাল মানুষটার করা পাগলামিগুলো ভেবে ভেবে সারাটা রাত ঘুম ধরা দেয়নি চোখে। এপাশ ওপাশ করেছে আর একা একা হেসেছে। মাঝে মধ্যে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় কেউ এতটাও ভালোবাসে ওকে। ওর বিয়ের খবরই যার অস্থির অশান্ত অবস্থা হতে পারে, একদিনেই বাবা মাকে টেনে টুনে প্রস্তাব নিয়ে আসতে পারে। এ ছেলে আর কত কি করতে পারে কে জানে। পুষ্প মুচকি হাসলো। তখনই টের পেল পায়ের পাতা সুরসুরি দিচ্ছে কেউ, রীতিমতো স্লাইড করছে বুড়ো আঙ্গুল দিয়ে। পুষ্প চট করে চোখ তুলে ইকবালের দিকে চাইল। ছেলেটা দুষ্টু হেসে ভ্রু চায়। পুষ্প মুখ বেঁকিয়ে চোখ রাঙায়, পা সরালো তো নাই, উল্টো ক্যাবলার মতো স্থির হয়ে চেয়ে রইল। পুষ্পর বাড়ির সবার দিকে তাকায়। এভাবে ওকে চেয়ে থাকতে দেখলে কি অস্বস্তিকর অবস্থা হবে। এদিকে তার পা থেকে মাথার তালু অব্দি শিরশির করছে, আঁকাবাঁকা হয়ে আসছে দেহ। সবার মধ্যে বসে মুচড়ামুচড়ি করা যায়? সে অসহায় নেত্রে তাকালো, যার অর্থ একটু পা সরাও না ইকবাল। ছেলেটা শুনল না, বরং দুপায়ের মাঝখানে পুষ্পর পা নিয়ে বন্দি করলো। মিনা বেগম ওর কাছে এলেন ভাত বেড়ে দিতে। সে স্বাভাবিক হয়ে বসে থাকে, সুন্দর করে শুধায়। আপনারা খাবেন না? খাবো তো পরে, আগে তোমরা খেয়ে নাও। একসাথে বসতাম আন্টি। তার নাটক দেখে পুষ্প ভেঙচি কাটলো। কি ভদ্র সাজছে! টেবিলের নিচে যে অসভ্যর মতো পা চলছে সে তো আর কেউ জানে না। ধূসর প্লেটের দিকে চেয়ে ফুঁসছে। কিছুক্ষণ পর পর ক্ষিপ্ত নজরে তাকাচ্ছে ইফতির দিকে। যখন ইফতি পিওর দিকে চায়, ধূসর হাত মুঠো করে ফেলে। 32টা দাঁত খিচে বসে থাকে, পারছে না উঠে গিয়ে ঘুষি মেরে চোখ অন্ধ বানিয়ে দিতে। ভাইয়ের হবু শ্বশুর বাড়ি এসে একটা মেয়ে দেখছে কি এভাবে তাকাতে হবে? কই, সে তো কোনো মেয়ের দিকে কখনো তাকায় না। পাশ থেকে হেঁটে গেলেও চোখ উঠিয়ে খেয়ালও করে না মেয়েটিকে। আজকালকার ছেলেগুলো এত ছ্যাঁচড়া আর অসভ্য কেন? বাড়ির লোকজনই বা কেন এত কেয়ারলেস? ছেলে সে কোন দিকে কার দিকে হাঁ করে তাকায়, খেয়াল রাখবে না তারা? এটা কি বাবা মায়ের দায়িত্বে পড়ে না? আশ্চর্য তো! ধূসরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, ক্ষোভে খাড়া হয়ে যাচ্ছে সমস্ত লোমকূপ।
ইকবালের ভাই না হলে এতক্ষণে তো সে মাথা খারাপ নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ। ভেতর ভেতর ক্রোধে ফোঁস করছে, বুঝতে পারছে না রাগটা কার উপর দেখালে জুৎসই হবে। সে তপ্ত চোখে একবার পিয়ের দিকে তাকালো। মেয়েটা অর্ধশুষ্ক চক্ষুদয় তার দিকেই চেয়ে। ধূসর নিভে এলো এবার। চোখ বুজে ধাতস্থ করলো মেজাজ, শান্ত গলায় শুধালো, খাবি না? পিউ ভয় ছিল এতক্ষণ। ধূসরের সাবলীল স্বর শুনে হাঁপ ছেড়ে বাঁচল। এর মানে পরিস্থিতি স্বাভাবিক। মৃদু হেসে বলল, পরে খাবো। পুষ্প বলল, পরে কেন? এখন বসো না। মুমতাহিনাও তাল মেলালেন। পিউ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম চোখ দিয়ে ইশারায় করলেন বসতে। মেয়েটা বসতে গেলে ইকবাল বলল, পিউ পিউ পিউ, তুমি আমার কাছে এসো। হেসে ঘুরে গিয়ে তার পাশের চেয়ারে বসলো। ভাতে হাত চালানোর সময় হঠাৎই ইকবালের কানের পাশে এসে বলল, শালিকা, আমাকে দুলাভাই হিসাবে পেয়ে কেমন বোধ করছো? পিউ মুচকি হাসলো, ভ্রু নাচিয়ে বলল, ঝাক্কাস। আমার কি কপাল বলো তো পিউ। সুন্দরী শালি আর সুন্দরী বউ, উফ, ভাবতেই শরীর 404 ভোল্টেজ ঝাঁকি মারছে। বলল, ভাইয়া, দুলাভাই হলে কিন্তু ঝামেলাও আছে। যা যা প্যারা দেব সব সহ্য করতে হবে। আরে করব, তুমি আমার একটা মাত্র শালি, আবার ভাবিও। তোমার প্যারা দেওয়ার 100 ভাগ অধিকার আছে। পিউ ভ্রু কুচকে বলল, ভাবি? কেন, ধূসরের বউ হলে তুমি আমার ভাবি হবে না? কণ্ঠ আরো নেমে এসেছে ইকবালের। পিউর মুখে লজ্জা লাল হয়ে গেছে। ধূসর বউ কথাটা কানের পাশে বেজে চলল কিছুক্ষণ। চেয়ারের সাথে হেলান দিয়ে ইকবালের পিঠের উপর দিয়ে একবার দেখে নিল প্রিয় মুখটিকে। ধূসরের নিরেট গালের এক পাশ মাথা খারাপ করে দিল নিমেষে। উফ, কোনো একদিন এই মানুষটার বউ হবে সে। এই যে 4 আঙ্গুলের মাথায় লোকমা তুলে খাচ্ছে, এভাবে তাকেও খাইয়ে দিবে। এই দিনগুলো কবে আসবে পিউ? কবে এই চওড়া বুক এই ছবির মতো আঁকা একটা মুখে চুমুখে ভরে ফেলবি তুই? বুক ভরা সাহস নিয়ে এই মানুষটার চোখের দিকে তাকিয়ে আওড়াবি, আপনি শুধু আমার ধূসর ভাই, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। এই ভালোবাসার সংজ্ঞা লেখার মতো বই এখনো ছাপা হয়নি। তাহলে বুঝুন কত ভয়ানক এই প্রেম। প্রশান্ত মহাসাগরও কিন্তু হার মানবে এখানে। প্রিয় দীর্ঘশ্বাস ফেলে ভাত মাখা শুরু করে। এত দ্রুত খায় যে ওর খাওয়াই শেষ হয় সবার আগে। সে উঠে দাঁড়াতেই ইফতিও উঠে গেল। উদ্দেশ্যহীনভাবে প্রশ্ন চলল, বেসিনটা কোথায়? রুবায়েদা বললেন। পিউ যাচ্ছে তো, ওর সাথে যাও বাবা। ধূসরেখা অমনি থেমে গেল। নিচু মাথাটা উট পাখির মতো সজাগ করে তাকালো। পিউ বিরক্ত হয়। চেহারায় প্রকাশ না করলেও মনে মনে বলল, বেসিন কি 7 সাগর 13 নদীর ওপারে? আমার সাথে আসার কি আছে? মুখে বলল। আসুন। ইফতির ঠোঁট জুড়ে বিজয়ের হাসি ফুটল। সে পা বাড়ালো পিউর পেছনে। মুমতাহিনা ছেলের অর্ধেক খাওয়া রেখে খাবারের প্লেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ হয়ে ভাবলেন, ইফতি ছেলেটার ভাত মাখা অভ্যাস কবে থেকে হলো? ইফতির ডান বাম দুহাত মিলিয়ে কচলে কচলে ধুচ্ছে। সময় নিচ্ছে বেশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে পাশে দাঁড়ানো পিউকে। সবশেষে হ্যান্ড ওয়াশের বোতলের দিকে আবার হাত বাড়াতেই দেখে পিউ নাক মুখ কোচকালো। এই নিয়ে 3 বার হ্যান্ড ওয়াশ লাগাচ্ছে সে। পিউ অধৈর্য হয়ে এঁটো হাত নিয়ে দাঁড়িয়ে রয়। মেহমান বলে কুলুপ আটা মুখে। যাই হোক, কিচ্ছুটি বলা যাবে না। ইফতি এইবার ক্ষান্ত হলো। হাত ধুয়ে পানি ঝেড়ে বেসিনের পাশে টাঙানো তোয়ালেতে হাত মুছতে মুছতে শুধালো, বেশি সময় নিলাম? পিউ মেকি হেসে বলল, না না। ইফতি সরলে সে এগিয়ে এসে হাত ধয়। পেছন থেকে তাকিয়ে থাকে ছেলেটা। মেয়েটা ওর সমবয়সী, অথচ বোঝাই যায় না। মনে হয় 9-এ 10-এ পড়ছে। কি মিষ্টি একটা মুখ। এ অবধি যতগুলো প্রেম করেছে একটা মেয়েকেও এত ভালো লাগেনি। লাগলে ওরা পার্মানেন্ট গার্লফ্রেন্ড হতে পারত। ইফতি খুঁটিয়ে খুঁটিয়ে পিউকে দেখে গেল। পিঠে ছড়ানো লম্বা বেনিটা ভীষণ রকম নজরে লাগলো তার। আজকালকার মেয়েরা চুল লম্বাই রাখে না, আবার বেনুনি। আর ভ্রুয়ের নিচে দুটো টানা টানা চোখ। উফ, ওই দুটোই যেন সব থেকে আকর্ষণীয়। যখন সিঁড়ি বেয়ে নামছিল বড় বড় চোখ দেখেই তো সব ভুলে চেয়েছিল। না, এই মেয়েটাকে তার লাগবে। একে হাতছাড়া করলে জীবনটাই একটা লস প্রজেক্ট হবে। পিউ ঘুরে তাকাতেই দেখলো ইফতে হা করে চেয়ে আছে। প্রচণ্ড অস্বস্তি হলো তার। এলোমেলো পল্লব ফেললো মেঝেতে। ইফতি অনতিবিলম্বে নিজেকে ঠিকঠাক করে ফেলে। সে নিজেও অপ্রতিভ হয়েছে, তবে সামান্য।
পরিস্থিতি সামলাতে গলা খাকারি দিল। এবার শুধালো, কোন কলেজে পড়ো তুমি? ঢাকা কলেজ। ও, ভালো কলেজ তো, তোমাদের বাসা থেকেও কাছে। পিউ বলল। জি, আপনি কোথায় পড়েন? ইফতি ভ্রু গুটায়। আপনি আগে করছো কেন? আমরা তো ব্যাচমেট, ব্যাচমেটকে কেউ আপনি করে বলে? পিউ দুষ্টুমি করে বলল। আমি তো আমার ব্যাচমেট ছেলেদের তুই করে বলি, আপনাকেও বলবো? ইফতি নিভে গেল, মুখ গোমরা করে বলল। যা ইচ্ছে। পরক্ষণে শুধালো, এক্সাম কেমন হয়েছে তোমার? ভালো। সায়েন্স নিয়ে তো? হ্যাঁ, আপনি? আমিও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, কোনো রকম। সায়েন্সে পোষাবে না বলে সম্মান রাখতে কমার্স নিয়েছি আর কি। কমার্স কি খুব সহজ নাকি? আমি তো আমার বন্ধুদের দেখি, ওদের করার নোটস দেখি, কত বড় বড় এক একটা অঙ্ক। আমার তো দেখলেই মাথা ঘোরে। বলার ভঙ্গি দেখে হেসে ফেলল ইফতি। তা অবশ্য ঠিক। তুমি কি মেডিকেলে অ্যাপ্লাই করবে? পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল। এ বাবা, না না, মাথা খারাপ। ডাক্তার হতে হলে সারা জীবন পড়তে হয়, আমি অত পড়তে পারবো না। এমনিতে পাবলিকের চান্স পেলে হলো, না হলে নেই। মেয়েরা পড়াশোনা নিয়ে এত চিল হয়? ইফতির অবাক কণ্ঠ। পিউ লজ্জা পেয়ে বলল, আমি হই। এই জন্য তুমি ভাইয়ার শালি হচ্ছ। ভাইয়াও চিল, আমিও চিল, এবার তোমাকে পেলাম, তুমিও চিল, জীবনটাই চিলময়। পিউ হেসে ফেলল। তার সুশ্রী ললিত মুখশ্রী অদ্ভুতভাবে দাগ কাটল ইফতির হৃদয়ে। অমন মুখোমুখি দাঁড়িয়েই কিছু একটা অনুভব করলো সে। সে সময় জুতার শব্দ এলো কানে, সাথে ভেসে এলো স্বভাবজাত গম্ভীর কণ্ঠ। হাত ধোয়া হয়নি? পিউ চকিতে তাকায়। ধূসরকে দেখেই মেয়েও আসে। ইফতি বলল, জি। তোমাকে আন্টি ডাকছেন। ইফতি কথা বাড়ায় না, হনহনে পায়ে প্রস্থান নিল। পিউ ঠায় দাঁড়িয়ে থাকে। সে কি এখানে থাকবে না চলে যাবে? ভেবেচিন্তে বার করলো যা, তাতে গুটি গুটি পায়ে পাশ কাটাতে গেল ধূসরের। ওর অমনি কোনোই চেপে ধরল সে। পিউ হক চকিয়ে তাকালো, ভীত কণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? ড্রয়িং রুমে। যাবি না? তাহলে? ধূসরের চক্ষুদয় একদিকে বেঁকে এলো। এতক্ষণ তো দাঁড়িয়েছিলিস, আমি আসা মাত্র যাওয়ার কথা মনে পড়েছে? পিউ নিচু স্বরে বলল, না, তা কখন বললাম? তাহলে কি বলেছিস? কিছু তো বলিনি। কেন বলিসনি? পিউ দিশাহারা হয়ে বলল। আসলে কি বলবো আমি? ধূসর আরেকদিকে ফিরে শাড়ি ছেড়ে তাকালো। ততধিক ঠান্ডা গলায় বলল, পিউ যতক্ষণ না আমার হাত ধোয়া হবে এখানেই দাঁড়িয়ে থাকবি। খবরদার যদি এক পাও নড়েছিস। বিস্মিত তবে খুশি হয়েছে ধূসরের কাছাকাছি থাকার জন্য উতলা যে। তার আনন্দ না পেয়ে উপায় কি? তার শঙ্কিত চেহারা আকস্মিক কেমন জ্বলে ওঠে। তার থেকেও আদর নিয়ে উড়ে বেড়ালো অনুভূতির দল। আলোকিত স্ফূর্ত চোখ মুখে ঘাড় কাত করে বলল, আচ্ছা। ধূসর ওর এক হাত ধরে রেখে বেসিনের কাছে এলো। ট্যাপ ছেড়ে হাত পেতে আদেশ করলো। ধুইয়ে দে। পিউ অবাক হলো তার অচেনা অপরিচিত আচরণ দেখে। নিশ্চিন্ত হতে বলল, আমি? এখানে আর কেউ আছে? পিউ ভেতর ভেতর ফেটে পড়ল খুশিতে। আস্তে ধীরে এসে ধূসরের ভেজা হাত ধরতে তার শরীরটা ঝাঁকুনি দিল কেমন। কান থেকে পা থরথর করে উঠল জ্বরে ভোগা রোগীর ন্যায়। নিজের পল্লব দুহাতে লাগিয়ে এটু হাতখানা পরিষ্কার করলো সে। এত আলতোভাবে ধরেছে যেন এ কোনো ২৭ বছরের যুবকের নয়, সদ্য জন্মানো শিশুর হাত। মুখমণ্ডলে লালিত সূর্য কিরণ। চোখ তুলে চাইতে পারছে না মেয়েটা। ঠোঁটের লজ্জাভাব আটকানো মুশকিল। বক্ষে চঞ্চল তুলতুলে হাবভাব লুকিয়ে রাখা দুঃসাধ্য। এই খসখসে হাতটা আজন্ম মুঠোয় নিয়ে বসে থাকতে পারত যদি, কিংবা শোবার সময় মাথার নিচে বালিশ হতো ওর। পিউ এমনভাবে নিঃশ্বাস নিল যেন গত দুরুদায়িত্ব সেরেছে কেবল। শেষ হতেই ধূসর নির্দেশ করলো, মুচকিয়ে দে। সে মাথা চুলকে তোয়ালের দিকে হাত বাড়াতে গেলে ধমকে উঠল। ওটা দিতে বলেছি। কেঁপে উঠল পিউ, বিভ্রান্ত আতঙ্কিত হয়ে বলল। তাহলে? ধূসর আরেকদিকে তাকিয়ে বলল, ওড়না দিয়ে মোছা। পিউ চোখ পিটপিট করলো বিস্ময়ে, সংশয় কাটাতে শুধালো। হ্যাঁ। পিউ কতক্ষণ অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে। ধূসর ভাইয়ের কি হলো হঠাৎ? না চাইতেও এমন জ্যাকপট দিচ্ছেন কেন ওকে? তার মাথা উত্তেজনায় ভন ভন করে। হুলস্থল বাঁধিয়ে হাত মোছলো ওড়নায়। হুলস্থল বাঁধিয়ে হাত মোছালো ওড়নায়। ইস, এত সুখ সুখ লাগছে কেন?
প্রফুল্লতায় যেন জল আসবে চোখে। সারা জীবন এই দায়িত্বটা যদি দিতেন ধূসর ভাই, আপনাকে নিয়ে লুকিয়ে পড়তাম পৃথিবীর সুপ্ত কোনো গহ্বরে, বরফ শীতল হিমাগারে বাসা বানাতাম দুজন। সেখানকার বরফ কচি গায়ে মেখে বসে বসে বিকেল কাটাতাম। অবিচল চেয়ে রইতাম আপনার আগুন দুই চোখে। তবুও মন ভরত না হয়তো। আপনার দিকে চেয়ে থাকলে আমার অন্তরের শান্তি হয়, শান্ত হয় না। পিউ কেমন ফ্যাস ফ্যাসে কণ্ঠে জিজ্ঞেস করলো। আর কোথাও মুছিয়ে দেব ধূসর ভাই? ধূসর স্থূল কণ্ঠে বলল। না, যা এখন। তার মনটা ঝুপ করে খারাপ হলো এতে। এই কথা, এই কণ্ঠস্বর তো আশা করেনি। হাত ধোয়াতে মোছাতে বলেছেন যখন, মুখটাও মোছাতে বলতে পারতেন। এই সুযোগে আরেকটু কাছে থাকা যেত না? দুচোখ ভরে বিমুগ্ধ নজরে দেখতে পারতো না ওনাকে? ধ্যাত, সে বিরক্ত ভঙ্গিতে এক পা বাড়াতেই ধূসর পেছন থেকে হাত টেনে ধরে। পিউ কেঁপে দাঁড়িয়ে যায়। ভেতরে তোলপাড় শুরু হলো অমনি। অবচেতন মন বলছে ধূসর ভাই টেনে বুকে মেশাবেন এখন। কপালের ঠিক মাঝখানে চুমু খেয়ে বললেন, কি বলবেন? কপালের ঠিক মাঝখানে চুমু খেয়ে বললেন, কি বলবেন? ভালোবাসি বলবেন, নাকি অন্য কিছু শোনাবেন, নাকি সেদিনের মতো চুমু খেতে চাইবেন ঠোঁটে? ধূসরের পাতলা ধরে সে এগিয়ে আসা পুরনো চিত্রপট চোখে ভাসতেই পিউ কুণ্ঠায় মিশে গেল। নুয়ে এলো শত হাত। তার বক্ষ স্পন্দন জোরালো, ধুকপুক করছে খুব, যেন বক্ষপটের সাথে ফুসফুস নাড়িভুড়ি সব কাঁপছে। পেটের মধ্যে চলছে দুঃসহ ভূমিকম্প। সে মুহূর্তে ধূসর হাত টান বসায়, তবে কল্পনার মতো কিচ্ছুটি করলো না। বুকে না মিশিয়ে হাতখানা মুচড়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। চমকে গেল পিউ। প্রচণ্ড হতভম্ব হয়ে ভ্যাবাচাকা খেল। তার অভিভূত অভিপ্রায় কর্পূরের ন্যায় উবেগ যায়। লজ্জায় লাল নীল হওয়া বেরিয়ে গেল দেয়াল ফুঁড়ে। আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি। ধূসর দাঁত পিষে বলল, ইফতির সাথে এত হাসাহাসি কিসের? কই হাসলাম? হাসিনি আমি। আমি দেখিনি। লাগছে ধূসর ভাই। লাগুক, কারো মনে লাগার থেকে তোর হাতে লাগা ভালো। পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ধূসর এমন করছেন কেন? হাতে চাপ দিতে সে মুচড়ে বলল, আমি ইচ্ছে করে হাসিনি, সত্যি বলছি। আপনি বললে অনিচ্ছেও হাসবো না। আজ থেকে আমার হাসা বন্ধ ধূসর ভাই। আল্লাহর দোহাই, হাতটা ছাড়ুন। ছাড়লে কোথায় যাবি? যেখানে আপনি বলবেন। ঘরে যাবি, নিচে যেন না দেখি। আচ্ছা আচ্ছা, ছাড়ুন। ধূসর ছেড়ে দিতে পিউ ত্রস্ত ঘুরে গেল। জ্বলন্ত চোখে চেয়ে বলল, ঘরে কেন যাব আমি? সবাই যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আপনি সবসময় আমাকে ঘরে পাঠিয়ে দেন কেন? কি সমস্যা আপনার? ধূসর কঠিন চোখে চাইলো। পিউ বিরতি নিতেই আবার খপ করে হাত মুচড়ে ধরল পিঠে। ভরকে গেল সে। একই রকম কোকিয়ে উঠল ব্যথায়। বেশি সাহস বেড়েছে আজকাল। এক চড় মারবো, দাঁত পড়ে মুখ খালি হয়ে যাবে। পিউর তেজ শেষ। ভুল জায়গায় দাপট দেখিয়েছে বুঝতেই ফাটা বেলুনের মতো চুপসে গেল চেহারা। অনুরোধ করে বলল, আর করবো না ধূসর ভাই, আর করবো না, এবারের মতো ছেড়ে দিন। ধূসর পুনরায় শুধালো। ছাড়লে কোথায় যাবি? ঘরে চলে যাব। মনে থাকবে? পিউ ধৈর্যহীন। থাকবে থাকবে। ইফতির সাথে কথা বলবি? ইফতির 14 গোষ্ঠীর সাথেও বলবো না। প্লিজ ছাড়ুন। হাতটা খুলে গেলে পরীক্ষা দেব কি করে? ধূসর ছেড়ে দিল, সাথে হুকুম করলো। পিউ ইফতির আশেপাশেও যেন না দেখি। হাত জ্বলতে ডলতে ঠোঁট উল্টায়। যন্ত্রণার চোখ ছলছল করছে তার। এই পাষাণ লোকটাকে কিনা স্বপ্নে কামড়ে খেয়ে ফেলতে মন চায়। বেহায়া কুইচ্ছাটাকে শিলনোড়া দিয়ে পিষে ফেলার ইচ্ছে হলো। নিজের প্রতি চরম বিষাদ গাঢ় থেকে প্রগাঢ়তা পেল। ধূসরের প্রতি রাগে দাউ দাউ করে আগুন জ্বলে মাথায়। মনে মনে নিজেকে গালি দিল পিউ। বিড়বিড় করলো। ধূসর ছি চোখ রাঙিয়ে বলল, এভাবে কি দেখছিস? খেয়ে ফেলবি আমাকে? চোখ নামিয়ে সোজা ঘরে যা। পিউ নাক টানলো। কোটর সবে সবে ভরে উঠেছে। অভিমান হলো তার। বুকের ভেতর বন্দি থাকা করুণ হৃৎপিণ্ডটা দেয়ালে মাথা ঠুকে মরে যাওয়ার প্রচেষ্টা চালালো। অনুরাগের পাহাড় এত উঁচু হলো অল্পতে। সবকিছু ছেড়ে ছুড়ে বেদুইন হতে মন চাইলো। ভেজা কণ্ঠে অভিযোগ জানালো, আপনি খুব নিষ্ঠুর ধূসর ভাই। তুই যাবি? তেরে আসতে দেখে পিউ দুরন্ত হয়ে পালালো। মা নির্যতের দফারফা হয়ে আসছে। কেন যে পাষণ্ডটাকে ভালোবাসতে গেল? না হলে এক্ষুনি আব্বুর কাছে জব্বর একটা নালিশ ঠুকতে পারতো না? অবশ্য নালিশ করেও বাকি একটা সস্তা বালিশও মিলবে না।
কাল বুক ফুলিয়ে মুখে মুখে তর্ক করা ছেলে কি আর এইসবের ধার ধারে? দরজায় ঝোলানো ঝিনুকের ঝুলনিগুলো দুলে উঠল তার ছোটার তোপে। ধূসর ভ্রু কুচকে চেয়ে রইল সেদিকে। পরপর ঠোঁটের কোনায় দেখা গেল চাপা এক পেশে হাসি, অক্ষিপটে চকচকে কৌতুক। হাসল সে, যে হাসিতে ঠোঁট গহ্বর থেকে মুক্ত হলো না দাঁত। নিজের সব থেকে দামি জিনিসটা একান্ত নিজের করে রাখতে হলে একটু নিষ্ঠুর হওয়াই যায় পিউ। তুই ওসব বুঝবি না। পিউ জানালা ঘেঁষে চেয়ার নিয়ে বসেছে। অন্যান্য সময় থাই গ্লাসে উড়ে আসে এক চিলতে রোদে। ক্লান্ত হওয়া তার হৃদয় ছুঁয়ে দেয়, ভুলিয়ে দেয় সব মন খারাপ। কিন্তু আজকের প্রবল বৃষ্টিতে সেই রোদের দেখা নেই, বরং সামনের রাস্তায় চপচপে পথ, নোংরা হওয়া কাদা পানি জমে জমে ড্রেন চুয়ে নামছে। ইকবালরা যাওয়ার ঘণ্টাখানেকের মাথায় হঠাৎ ঝমঝমে বৃষ্টির ছন্দপতন শুরু হয়। এখন অল্প স্বল্প ছাট এসে কাছে লাগছে। থেকে থেকে হচ্ছে বিদ্যুৎ স্ফুরণ। ফুটপাতে লেজ গুটিয়ে বসে থাকা কুকুরটা ঘেউ ঘেউ করে উঠছে একটু পর পর। পিউ রাস্তার দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে রইল। মন দিয়ে দেখলো বর্ষা মাথায় নিয়ে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোকে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসে বুক ওঠানামা করলো। গ্লাস খুলে তাতে গুজে দিল সরু আঙ্গুল। ঠান্ডা মোহময় হাওয়া ছুঁয়ে গেল মুখমণ্ডল। অচপল নেত্রে হাতের দিকে তাকালো সে। কবজি জায়গাটা লাল হয়ে গিয়েছে। ধূসর ভাই এত জোরে চেপে ধরতে পারলেন? সে যে ব্যথা পাবে ভাবলেনও না। ইফতির সাথে কথা বলেছে তো কি, প্রেম তো আর করেনি। প্রেম শব্দ পর্যন্ত ভাবার জন্যেও পিউ আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে ফেলল তৎক্ষণাৎ। ধূসর ভাই ছাড়া আর কারোর পাশে প্রেমের পও রাখতে চায় না সে। আচ্ছা, এই দুনিয়ায় সেই কে একা যে কিনা 15 বছর বয়সে প্রেমে পড়েছে? নাকি প্রেমিকটা ধূসর ভাইয়ের মতো নিরেট মনের পুরুষ বলেই জীবনটা জগা খিচুড়ি হয়ে গেল? এই যে সে অভিমানী নীল হয়ে রুমে ঘাপটি মেরে এসে ঘাপটি মেরে বসলো। একটু খোঁজও তো নিলেন না। একবার রাগ ভাঙাতে এলেও তো পারেন। কেমন শক্ত প্রেমিক পুরুষ তার, ভাবলে অবাক লাগে। এ মানুষটাই ওকে ভালোবাসে। ওকে না দেখলে অস্থির হয়। সে না খেয়ে থাকলে খাওয়ানোর জন্য জোরাজুরি করে। আর কোনো ছেলেদের সাথে কথা বললে তাহলে তো আর রক্ষে থাকে না। আসলে ধূসর ভাই জেলাসিতে ভুগছেন। ঠিক যেমন তাকে কোনো মেয়ের পাশে দেখলে সেও হিংসের আগুনে জ্বলত। তেমনি পিওর মনে পড়ল কিছু পুরনো রঙিন স্মৃতি। বর্ষার বিয়েতে ঘটা এক একটি মধুর ঘটনা। সাদিবের পাঞ্জাবিটা তার পছন্দ হয়, ধূসরেরও সে একই পাঞ্জাবি কেনা। তার চুড়ি কিনতে মনে না থাকায় নিজে সেই চুড়ি কিনে আনা। শিহাব পেটে চিমটি কাটায় তাকে বেধরম পেটানো। সারাটা বিয়েবাড়ি তাকে আগলে দাঁড়িয়ে থাকা। আর সেই দুপুরে প্রথমবার অল্প একটু কাছে আসা। পিওর বুক কাঁপে লজ্জায়। ওই দৃশ্য যতবার মনে পড়ে ততবার সে কেঁপে ওঠে, হাঁসফাঁস করে। মরে যাওয়ার মতো অনুভূতি হয়। পিও চোখ নামিয়ে মৃদু হাসলো। বিদ্যুৎ চমকানোর হলদে আলোয় ল্যাম্পপোস্টের মতো স্থির দাঁড়িয়ে থাকা তার ক্ষুদ্র দেহটা কুণ্ঠায় শতভাগ নুয়েছে। ওই মুহূর্তে ধূসরের ওপর থেকে একটু আগের অভিমানটা পড়ে গেল তার। বরং সীমা হারানোর ভালোবাসার প্রকোপে দায়সারা ভাব শরীরটা ছেড়ে দিল দেয়ালে। ধূসর ভাই তার কাছে গোলক ধাঁধা, তার কাছে উচ্চতর গণিতের সব থেকে কঠিন আর অমীমাংসিত অঙ্কটা। পুরো খাতা ঘেটে ঘুটে ফেললেও শেষে যার ফলাফল 0 দেখায়। তবুও মানুষটাকে তার চাই। এর চওড়া বুক, চোখা নাক, মাঝারি দুটো চোখ আর ধমক ছোড়া রক্তাভ ওষ্ঠ যুগলে হোক না তার একছত্র আধিপত্য। চাইলেও যে মানুষটাকে না ভেবে থাকা যায় না। একই বাড়িতে থাকে, বলতে গেলে 24 ঘন্টা সামনে দেখে। তবুও ওনাকে ভেবেই ভোর আসে, ওনাকে ভেবেই শেষ হয় রজনী। একটুও যে শান্তি নেই কোথাও। রাস্তায় বের হলে কাউকে দেখলেও মনে হয় ওই তো, ওটাই ধূসর ভাই। সেই বিরাট চোখ, ঠোঁট কামড়ে ছোট দৃষ্টিতে তাকানো, কথার মাঝে চুলের ভাঁজে হাত চালানো, এই সবটাই গেঁথে থাকে তার হৃদয়ে। মাঝে মধ্যে মনে হয় বুক ফুলিয়ে গিয়ে বক্ষ পেতে বলতে, নিন আমার জীবনটা আপনি নিয়ে নিন, শয়ে শয়ে তীর মেরে ঝাঁঝরা করে ফেলুন, এটাই তো আপনারই। কে জানতো 3 বছর আগে সে এক পল তাকানোই হবে তার সর্বশান্ত হওয়ার প্রস্তুতি। ওই একবার তাকে আমৃত্য অন্তঃস্থলের কবজা করবেন তিনি। জন্ম জন্মান্তরের জন্য হারিয়ে যাবে সে। নিজের সক্রিয়তা ভুলে জ্ঞান হারাবে ধূসর ভাইয়ের প্রেমের রাজ্যে। গা ভেজাতে গিয়ে নাকানি চুবানি খাবে তার প্রেম যমুনায়। পিউ ফোঁস করে শ্বাস ফেলল। ভয়ঙ্কর মায়াহীন এক লোকের প্রেমে যখন পড়েইছে, তাহলে এসব ভেবে লাভ কি? এই জীবনে ছাড় পাবে বলে মনে হয় না। তখনই পুষ্প তার রুমে এসে হাঁক ছুড়ল। পিউ, ঘুমাবি না? সে নড়ে চড়ে উঠল, উঁচু স্বরে উত্তর করল, আসছি। কোলবালিশটা নিয়ে আসিস,
আমারটা কিন্তু দেব না। আচ্ছা। একটা কোলবালিশ আর ছোটোখাটো পাতলা কম্বলটা বগল দাবা করে বোনের কামরায় রওনা করলো পিউ। তারা দুজন আলোচনা করে ঠিক করেছে যতদিন না পুষ্পর বিয়ে হচ্ছে একসাথে ঘুমাবে। এরপর বিয়ে হলে ইকবাল ভাই প্রায়ই আসবেন। অবশ্য এই প্রায় আসা নিয়েও পিওর সন্দেহ আছে। ইকবাল ভাই আপুর যা দেওয়ানা আশিক, দেখা গেল দিনের 12 ঘন্টায় এসে বসে থাকলেন এখানে। পিউ হাঁটতে হাঁটতে ফিক করে হাসলো। ধূসর ভাইটা যদি তার জন্য এমন পাগল হতো। ইস। কি রে গান্ডি বস্তা নিয়ে কই যাচ্ছিস? পিউ ঘুরে চাইলো। সাদিফ তার রুমের দরজায় দাঁড়িয়ে, পরনে পাতলা কমলা টি শার্ট, হাঁটুর একটু নিচ অব্দি প্যান্ট, ফর্সা লোমশ পা দুটো একেবারে চকচক করে তাকিয়ে আছে। পিউ বলল, আপু রুমে যাচ্ছি ভাইয়া, ওখানে ঘুমাবো। সে ভ্রু চায়, অবাক হয়ে বলে, পুষ্প তোকে নেবে ঘুমাতেই, ও না বেড শেয়ার করতে পারে না। ওসব তো অজুহাত ছিল। ইকবাল ভাইয়ের সাথে রাত জেগে ফুসুর ফুসুর করতো কি না, আমি শুনলে বিপদ তো, তাই শুতে নিত না। সাদিফ বোঝার ভঙ্গি করে বলল। ও। পিউ খেয়াল করলো ইকবাল পুষ্পর কথা উঠলো সাদিফের চেহারা একই রকম থাকে, বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায় না। একটু খারাপ অন্তত লাগা উচিত, তাও না। সে বিভ্রান্ত হয়ে দুপাশে মাথা নেড়ে হাঁটা ধরতেই সাদিফ প্রস্তাব রাখলো, দাবা খেলবি? পিউ আবার ফিরে তাকায়। খেলে কি লাভ, আপনিই তো জিতবেন, আমি তো পারি না। খেলতে খেলতেই না পাকা হবি। আমিও কি প্রথম থেকে এত ভালো খেলেছি? খেলবি? পিউ একটু ভেবে বলল। আচ্ছা এগুলো রেখে আসি তবে। সাদিফ এগিয়ে এসে বলল, একা পারবি না, আমাকে দে। না পারবো। দিতে বলেছি, দে। পিউ দিয়ে দিল। সাদিফকে ঢুকতে দেখে শোয়া থেকে উঠে ঠিকঠাক হয়ে বসলো পুষ্প। কথা বলল না। ওর ওপর থেকে তার রাগটা এখনো পড়েনি। সাদিফই আগ বাড়িয়ে বলল, ডিস্টার্ব করার জন্য সরি রে পুষ্প। পুষ্প ছোট করে বলল, সমস্যা নেই। সাদিফ মৃদু হাসলো, বালিশ কাঁথা বিছানায় ছুঁড়ে ফেলে। পিউর দিকে চেয়ে বলল, হাই। পুষ্প বলল। পিউ কোথায় যাচ্ছ তোমরা? বলল, দাবা খেলবো। ও। তুই খেলবি? তাহলে দাবা বাদ, চল ক্যারাম খেলি। সাদিফ আপত্তি জানানোর আগে পুষ্প বলল, না, খেলবো না, তোরাই যা। দাবার সব গুটি টেবিলের উপর ঢাললো সাদিফ। অমনি পিউ হুটুপুটি করে ব্যস্ত হলো সাজাতে। এই কাজটা তার বেশ ভালো লাগে। কোনটায় কোন চাল তাও জানে, শুধু জানে না খেলা জমে উঠলে কী দানে প্রতিপক্ষকে হারানো যায়। অত বুদ্ধি তার মাথাতেই নেই। সে গভীর মনোযোগ খাটালো গুটি সাজাতে। সে পুরোটা সময় মুখের দিকে চেয়ে রইল সাদিফ। ঠোঁটের কোণে লেপ্টে থাকা অল্প হাসিটুকু পিওর নয়নাভিরা মুখশ্রী দেখে ধীরে ধীরে গাঢ় হলো। খেলা তো ছুতো। পিউকে কতক্ষণ সামনে বসিয়ে দেখার অমুক ইচ্ছে পূরণ করার চেয়ে এর চেয়ে উত্তম মাধ্যম আর তার জানা নেই। সারাদিন অফিস, পিউর কলেজ, কোচিং, বাড়ির সবার ভিড়ে একটু আরেকটু তাকানো কি আর মন ভরে? এই যে এত কাছে থেকে গোলগাল মুখটা দেখছে, এর সাথে তুলনা হয় কিছুর? পিউ তাকানোর আগে সাদিফ ঠিকঠাক হয়ে বসলো। স্বাভাবিক কণ্ঠে বলল, আগে তুই চাল দে। পিউ অনেকদিন খেলেনি, মাথা চুলকে বলল, আগে যেন কোনটা দেব? নৌকা চালাবো না সে না। সাদিফ মুচকি হেসে বলল, যেটা তোর ইচ্ছে। যা, তা আবার হয় নাকি? তুই চাইলে হতে বাধ্য। পিউ সন্দেহী চোখে তাকালো। হঠাৎ আমাকে এত পাম দিচ্ছেন যে, কি চাই? সাদিফ হাসিটা ধরে রেখে বলল, কি মনে হয় কি চাইতে পারি? পিউ ভেবে বলল, নিশ্চয়ই এমন কিছু যেটা আমি ছাড়া হবে না, না হলে আপনি এত ভালো কথা বলার মানুষ তো নন। সাদিফ শব্দ করে হেসে উঠল, ভাবলো, ঠিক বলেছিস, যা চাই তা তুই ছাড়া পাওয়া অসম্ভব। পিউ অধৈর্য ভঙ্গিতে ভ্রু নাচালো। কি চাই বলুন? তোকে চাই পিউ, শুধু তোকে। বলবেন? না, আপাতত কিছু চাই না, আগে সৈন্য চালতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সাদা ছোট সৈন্যটাকে পিউ সামনে এগিয়ে দিল। পরপর কালো দুটো কুটি আগালো সাদিফ। পিউ ভ্রু কুচকে সাদিফকে লক্ষ্য করলো কিছুক্ষণ। ইদানিং ধূসরে থেকেও একে ওর সেলফ সেন্টার মনে হয়। মুখ দেখেও মন বোঝারও পায়নি। তার প্রেমিকার আজ বিয়ে ঠিক হলো, অথচ চেহারায় বিন্দুমাত্র শোকের ছায়া নেই। পিওর মনে খটকা লাগে। সাদিফ ভাইয়ের প্রেমটা খাঁটি ছিল তো, তার চেয়ে থাকার মধ্যে চোখাচোখি হলো। পিওর নাক মুখ কোচকানো দেখে সাদিফের কপাল বেঁকে এলো। কি দেখছিস? পিউ থতমত খেয়ে দৃষ্টি নামিয়ে বলল, কই কিছু না। সাদিফ মনে মনে হাসে। সে যেমন সুযোগ পেলে ওকে দেখে, পিউ কি সেরকম কিছু করলো? এটা কি গ্রিন সিগন্যাল?
পিউ উসকুস করলো, পরপর এসে শুধালো। একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি অনুমতি দিলে? আর না দিলে? না দিলেও বলবো, কারণ জিভ নিষ্পিস করা ভীষণ খারাপ। সাদিব হেসে বলল। আচ্ছা বল। পিউ জিভ দিয়ে ঠোঁট ভেজালো, স্পষ্ট কণ্ঠে শুধালো। আপনার খারাপ লাগে না? কষ্ট হয় না? সাদিব চোখ পিটপিট করলো। কেন? পিউ আমতা আমতা করে বলল। না মানে ইকবাল ভাইয়ের সাথে আপুর যে বিয়ে ঠিক হলো তাই। আপনার তো দুঃখের শেষ হয়ে যাওয়ার কথা ভাইয়া। হা হুতাশ করে বাপ্পারাজের মতো গান গাওয়ার কথা, অথচ আপনি আজ সবার মধ্যে কি বেহায়া বনে দাঁত কেলিয়ে বসেছিলেন। ওনাদের সাথে একই টেবিলে বসে কবজি ডুবিয়ে রোস্ট খেলেন, আবার বিকেলে চাও। এসব কিভাবে সম্ভব? সাদিব হতভম্ব হয়ে বলল। এসব আমি কেন করব? আর এতে অসম্ভবের কি আছে? পিউ ধৈর্যহীন ভঙ্গিতে বলল। আপনি বুঝতেই পারছেন না? আপনি যদি এভাবে মনের কষ্ট লুকিয়ে রাখেন, ভান করেন হাসি খুশি থাকার, সেটা তো বিপদ। এতে মানুষের বদ্ধ উন্মাদ হওয়ার আশঙ্কা থাকে। আপনি আমার কাছে শেয়ার করুন সাদিব ভাই। ভুলে যান আমি আপনার ছোট। ভাবুন আমি আর আপনি এখন বন্ধু, কেমন? তাহলে বলুন দেখি, আপনার কি খুব কষ্ট হচ্ছে? বাঁচবো না মরে যাব, ওপারে চলে যাব, এরকম টাইপ কিছু মনে হচ্ছে? সবটা সাদিবের মাথার উপর দিয়ে যায়। বিস্ময় চরম পর্যায়ে লটকে গেল সে। বিস্মিত কণ্ঠে বলল। তোর কি টাটটাট ছিঁড়ে গেছে পিউ? কি যা তা বলছিস? আর কষ্ট হবে কেন? আমি তো খুশি হয়েছি। পিউ চোখ উঁচিয়ে বলল। খুশি হয়েছেন? হ্যাঁ, পুষ্প যাকে ভালোবাসে তাকে পাচ্ছি, খুশি হব না? পিউর মায়াটা তরতর করে বাড়ল। আহারে কত ভালো মানুষ। নিজের ভালোবাসাকে কোরবানি দিয়েও ওপাশের মানুষটাকে ভালো থাকার জন্য ভাবছেন উনি। সে দীর্ঘশ্বাস ফেলে কাতর কণ্ঠে বলল। তাহলে আপনার ভালোবাসার কি হবে ভাইয়া? সাদিব চক্ষু গোটায়। পিউ কি হবে বলতে? চর্ষ চোখ শব্দ করলো। এই সাদিব ভাই এত ধানাই পানাই করছেন কেন? এমন ভাব যেন ভাজা মাছ কিভাবে উল্টে খেতে হয় তাই জানেন না। মোটামুটি বিরক্ত হয়ে বলল। ঢং করছেন কেন? আপনি যে আপুকে ভালোবাসেন আমি তো জানি। সাদিবের চোখ উল্টে এলো। কয়েক সেকেন্ড চুপ থেকে নিস্তব্ধ কণ্ঠে বলল। এসব তোকে কে বলেছি? কেন আমি বুঝি ছোট? কিছু বুঝি না? আপনি যে আপুর পাশে বসার জন্য কেমন করতেন, হাসতেন ওকে দেখে, আরও অনেক কিছু করতেন, সব কি খুলে বলা যায় নাকি? সাদিব আহতভাবে তাকিয়ে থাকলো। অসহায় কণ্ঠে বলল। পিউ এর মানে তুই এতদিন ধরে ভেবে এসেছিস আমি পুষ্পকে পছন্দ করি? মাথা ঝাঁকালো। বর্ষার বিয়েতে যখন বলেছিলি তুই আমার মনের কথা জানিস, সেটা এটা ছিল? পিউ বলল। হ্যাঁ, তা নয় তো কি? সাদিব কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল, ভাষাহীন নির্জীব দৃষ্টি। পিউ ঠোঁট কামড়ে ভ্রুকুচকে ঠাউর করতে চাইল আবহাওয়া। আচমকা দাবার কোটটা উল্টে দিল সাদিব। পিউ ভয়ে দাঁড়িয়ে গেল। পিউর মাথা চক্কর দিল তা দেখে। ভীত কণ্ঠে মিনমিন করে বলল। কি হলো ভা? সাদিব কথা কেড়ে নেয়, সজোরে থমকে বলে। তুই এক্ষুনি আমার সামনে থেকে সর, এক্ষুনি। আমি কি করলাম? তোকে যেতে বলছি পিউ। পিউর সাহস হলো না দাঁড়ানোর। জুতো পায়ে বেরিয়ে এলো। চোখ ভিজে উঠেছে ততক্ষণে। সবাই শুধু ওকেই ধমকায়, ওকেই মারে। সে কি রাস্তার পাড়ে লাগানো সরকারি আমড়া গাছ যে যখন যাবে ঢিল ছুড়বে? পিউ বিছানায় উল্টে পড়তেই চটক কাটল পুষ্পর। বই থেকে মুখ তুলল। পিউ বালিশে মাথা গুজে দুপা উঁচুতে উঠিয়ে উপর হয়ে শুয়েছে। পুষ্প জিজ্ঞেস করলো। কি হয়েছে? পিউ নিশ্চুপ। পুষ্প বই নামিয়ে রাখলো পাশে। একটু এগিয়ে পিঠের উপর হাত রাখলো ওর। নরম গলায় বলল। কি হয়েছে আমার বোনের? পিউ মাথা তুলল। পুষ্প বিস্ময় নিয়ে বলল। কাঁদছিস কেন? পিউ চোখ মুছে নাক টেনে বলল। সবাই আমাকেই বকে কেন আপু? আমি কি খুব খারাপ? পুষ্প তটস্থ ভঙ্গিতে ঘুরে বসে বলল। কে বকেছে তোকে? আর তুই খারাপ কেন হবি? আমার বোন তো ওয়ার্ল্ডের বেস্ট। পিউ বিরস কণ্ঠে বলল। যখন যার ইচ্ছে হয় সেই বকে। ধূসর ভাই তো বকতে বকতে বড় করলেন, দুপুরেও এক গাদা বকুনি খেলাম। সাদিব ভাই তো ভালো মতো খেলতে নিয়ে বকে ঝোঁকে পাঠিয়ে দিলেন। আম্মু তো সারাদিন বকে, মাঝে মধ্যে তুইও বকিস। আব্বু কখনো বকেনি, কিন্তু কাল ঠিকই মারলেন। পুষ্পর মায়া হলো খুব। মনটাও হু হু করে উঠল বোনের প্রতি। গায়ে মাথায় হাত বুলিয়ে বলল। আহ থাক,
পাখি, আর কেউ বকবে না। আমিও প্রমিস করলাম আর বকবো না। পিউ উঠে বসে বলল, কোনো প্রমিসের দরকার নেই। আমি আর এ বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার কদর নেই সেখানে আমিও নেই, সন্ন্যাসী হয়ে যাব। পুষ্পর হাসি পেল এবার। সন্ন্যাসী হয়ে কোথায় যাবি? যেদিকে চোখ যায় কমলার মতো বন বাদারে চলে যাব। আর খাবি কি? অত বড় বনে খাওয়ার মতো তো কিছু থাকবে। একেবারেই কিছু না পেলে গাছের পাতা খাবো, তবুও বাড়িতে আর নয়। পুষ্প ঠোঁট টিপে হেসে বলল, কিন্তু সেখানে তো ধূসর ভাই থাকবেন না। পারবি ওনাকে না দেখে থাকতে? পিওর রাগটা চুপ করে নিভে গেল। চুপসে এলো এ যাত্রায়। মন মরা হয়ে বলল, এই একটা স্টেশনে এসেই তো আমার রেলগাড়িটা থেমে যায়। পুষ্প শব্দ করে হেসে ওঠে। হাসার তোপে শুয়ে পড়ে বিছানায়। পিউ গাল ফুলিয়ে বলল, আমার কষ্টে তুই হাসছিস? আচ্ছা, হাসবো না। পিউ ঠোঁট উল্টে দু হাঁটুতে থুতনি ঠেকিয়ে বলল, কিচ্ছু ভালো লাগছে না। জীবনটা ঝুলে আছে এই ভালো না লাগার ওপর। পুষ্প মাথা নিচে এক হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কঠিন অসুখ, এর চিকিৎসাও নেই। কিন্তু তুই ভাবিস না, আয় তোকে আমার আর ইকবালের প্রেমের কাহিনী শোনাই। শুনতে চাইছিলিস কাল থেকে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। প্রফুল্লচিত্ত পিউয়ের। এখানে শোন। পুষ্প বালিশ পেতে দিতেই পিউ পাশে শয়। সে তাকালো বোনের দিকে, আর পুষ্প চোখ ছাদের ওপর। তারপর একটা লম্বা নিঃশ্বাস টেনে বলল, ইকবালকে তো বহুবার দেখেছি, কিন্তু ওকে ভালো লেগেছিল কখন জানিস? কখন? ছোট চাচুর বিয়ের সময়। সে তো অনেক বছর আগের কথা। হ্যাঁ, তখনও একেবারে একটা অল্প বয়সী ছেলে ছিল। ভার্সিটিতে উঠবেন আর কি। আমি বোধহয় 8-এ পড়তাম, মনে নেই ঠিক। তবে তুই একেবারে পিচ্চি। ইকবাল তখন এখানকার থেকেও বেশ শুকনো। একটা ঢিলেঢালা শার্ট পরে ভাইয়ার সাথে হাত লাগিয়ে ফুল টানছিল দেওয়ালে। এক ফাঁকে ঘেমে যাওয়া মুখটা মুছল শার্টের হাতায়। আমার কি হলো কে জানে, কিছুক্ষণ হা করে চেয়ে দেখলাম ওকে। এমন তো নয়, আগে দেখিনি, কিন্তু ওই দেখাটা আলাদা লাগলো, একদমই আলাদা। তারপর? তারপর আর দেখা হলো না। ভাইয়া বিদেশে চলে গেলেন। ইকবালও আর আমাদের বাড়ি আসতো না। মাঝে মধ্যে কলেজে যাওয়ার ফাঁকে দেখতাম রিকশায় যাচ্ছে। তখন এই পার্সোনাল গাড়িটা ছিল না ওর। সেই একটু দেখলেই আমার বুকের মধ্যে কেমন কেমন করতো জানিস। তোলপাড় হয়ে সব ভেঙে চুরে পড়তো। পিউ উদাস কণ্ঠে বলল, মনে হতো পৃথিবীর সব তাণ্ডব নিজের হৃদয়ে বইছে। একদমই তাই। তারপর যখন ভাইয়া ফিরলেন আরও আবার এলো, ওই সময় তো ওকে দেখেই ঠিক করেই ফেললাম একেই বিয়ে করব। কি করলাম জানিস? আগ্রহ ভরে তাকায়। কি? সবাইকে এড়িয়ে ওর কাছে গিয়ে বললাম, আপনার ফোন নাম্বারটা দিন তো। দিল। এক কথায় হয়তো বন্ধুর বোন, তাই। এরপর আমি সেই রাতেই মেসেজ করলাম, আমি আপনাকে বিয়ে করব ইকবাল ভাই। পিউ তড়িৎ বেগে উঠে বসে বলল, তারপর? ও কোনো রিপ্লাই করলো না। আমার তো ভয়ে ঘাম ছুটে গেল। মেসেজ ডেলিভার হয়েছে রাত বাজে 2, অথচ নো রিপ্লাই। ধূসর ভাইকে নালিশ ঠুকে দেবে না তো, সেই ভয়ে সারা রাত ঘুমায়ওনি। অথচ মশাই পরের দিন আমার কলেজের সামনে হাজির। আমি তো বাকরুদ্ধ। সে সিএনজি থেকে নেমে এসে আমার দিকে এগিয়ে এলো। ভয়ে আমার অবস্থা করুণ। সামনে এসেই একেবারে রামধমক দিয়ে বলল, এই মেয়ে, বয়স কত তোমার? বড় ভাইয়ের বন্ধুকে এসব মেসেজ পাঠাও লজ্জা করে না? ফির যেন না দেখি এসব পাঠাতে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, বলে দিলাম। পিউ চোখ বড় করে বলল, কি সাংঘাতিক, তুই ভয় পেয়েছিলি? আরে না, ও যত কঠোর আর গোমরা মুখে কথাগুলো বলেছিল, ওর চাউনি ছিল
ততটাই নরম আর শান্ত, একেবারে আকাশ পাতাল তফাৎ। যে কোনো মেয়ে বুঝে যাবে ওই দৃষ্টির মানে। সরি, আরে না, ও যত কঠোর আর গোমড়া মুখে কথাগুলো বলছিল, ওর চাউনি ছিল ততটাই নরম আর শান্ত, একেবারে আকাশ পাতাল তফাৎ। যে কোনো মেয়ে বুঝে যাবে ওই দৃষ্টির মানে। তখন তো বড় হয়েছি, কলেজে পড়ছি, আমার সাহস এতে তত্তর করে বেড়ে গেল। রাতে রুমে এসেই অনেকগুলো মেসেজ দিলাম, নো রিপ্লাই। অপেক্ষা করলাম, বুঝলাম ইচ্ছে করে এমন করছে। আমিও কম কিসের শয়তানি করে একটা কিসিং ইমোজি পাঠালাম, আর সাথে সাথেই কল করলো ইকবাল। আমি ভাবলাম এবারেও ধমকাবে, অথচ সে একদম থমথমে কণ্ঠে বলল, তুমি ভুল করছো পুষ্প। ধূসর আমার বন্ধু, আর তুমি তার বোন। আমাদের মধ্যে এর বাইরেও কোনো সম্পর্ক হওয়া উচিত নয়। এসব হয় না, ধূসর জানলে কষ্ট পাবে। পিউ মুগ্ধ কণ্ঠে বলল, ইস, ইকবাল ভাই আসলে একটা জিনিস। আচ্ছা তারপর? তারপর আমি ওকে জ্বালানো থামাইনি। অতি কষ্টের পর টানা 6 মাস গেলে ভদ্রলোক সাড়া দিলেন। কিন্তু প্রেম শুরু হওয়ার পর জানলাম ও নাকি প্রথম দেখাতেই আমাকে ভালোবেসে ফেলেছিল। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, মাঝে মধ্যে ওই যে কলেজের সামনে দেখতাম, সেটাও আমার জন্যই আসতো, শুধু ভাইয়ার ভয়ে বলেনি। কি সর্বনাশ, এতদিন অকারণে পেছনে ঘুরালো, তাহলে শুনে রাগ হয়নি তোর? হয়েছিল না, আবার কথাই বলিনি একদিন, পরে সরি টরি বলে ঠান্ডা করলো। তাহলে ভাব, নিজেও ভালোবাসতো, অথচ শুধু শুধু আমাকে পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হতচ্ছাড়া লোক একটা। পিউ গালে হাত দিয়ে ভাবল, ধূসর ভাই যে কবে রাজি হবেন, কবে যে ওদের প্রেমটাও জমবে। পুষ্প হাসি হাসি মুখে দীর্ঘশ্বাস ফেলল, বোনের চুলে আঙ্গুল ডুবিয়ে বলল, জানিস পিউ, ভালোবাসা মানে হলো মরা। তুই যাকে ভালোবাসবি সেও মরবে, আবার তুইও ভালোবেসে মরবি। তোকে সে ভালো না বাসলেও আফসোসে মরবে। সে ভালোবাসে না ভেবে ভেবে তুইও মরবি। এই গোটা ব্যাপারটাই একটা বাজে জিনিস, অথচ এই বাজে বদ জিনিসই আমরা আসক্ত হয়ে পড়ি। পিউ মনে মনে ভাবল, তার মানে আমিও মরতে নেমেছি, কিন্তু এই মরায় এত সুখ কেন আল্লাহ? পুষ্প কাত হয়ে শুয়ে বলল, মন ভালো হয়েছে? অর্ধেক। বাকি অর্ধেক কবে হবে? ভাইয়াকে পেলে? পিউ লজ্জায় লাল হয়ে গেল প্রথমে, পরে মন খারাপ করে বলল, সেটা যে কবে হবে? তুই বড় হ, তাহলেই হবে। পিউ বিরক্ত হয়ে বলল, আর কত বড় হতে বলছিস? 5 ফুট 3 আমি। পুষ্প হেসে গাল টেনে দিতে গিয়ে বলল, বোকা, লম্বাই বড় হলেই কি বড় বলে? ধর এমন বড় যাতে তোর সিদ্ধান্তের ওপর কেউ তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। কেউ বলবে না ও ছোট, ওর কথা ধরতেই নেই, বরং এটা বলবে ওর সাবালিক, ও এখন সব বোঝে। পিউ উদ্বিগ্ন কণ্ঠে বলল, 18 বছর হলেই সরকার এমন বলবে, কিন্তু 28 বছর হলেও বাড়ির লোক মেয়েকে ছোটই দেখবেন। কাল শুনিসনি আব্বু কি বলছিলেন? তুই কিছু বুঝিস না হ্যান ত্যান। তাহলে আমার ব্যাপারেও তো এমন হবে। পুষ্প আবার হেসে বলল, আগে সবার চোখে বড় হোক, কে বলতে পারে বাকিগুলো হয়তো আপনা আপনি হয়ে গেল। কিন্তু কিভাবে হবে? সব আমি বলে দেব কেন? তুই ভাব, নে ঘুমো এবার, আমার কাল ক্লাস আছে, ঘুমাই আমি। অন্য পাশ ফিরে শুলো, হাত বাড়িয়ে নিভিয়ে দিল ল্যাম্পশেড। পিউ চুপচাপ শুয়ে পড়ে। আর কিছুদিন পরে তো ওর জন্মদিন, 18 হতে বাকি নেই। তবে কি বড় হওয়ার সাথে সাথে ধূসর ভাইকে পাওয়ার দিনও আসছে? সাদিব বরাবর ভদ্র ছেলে, মারিয়ার সঙ্গে ঝগড়ায় জড়ালেও অফিসে ভান করে যেন ওকে চেনেই না। এই যেমন আজ সন্ধ্যায় একটা বোর্ড মিটিং ছিল ওদের,
সামনে ঈদ যেহেতু নতুন নতুন প্রোডাক্ট স্যাম্পল দরকার কোম্পানির, সেজন্যই সমস্ত স্টাফ নিয়ে কর্মকর্তারা মিটিং ডাকলেন। মারিয়াকে দেখতে সাদিব এমনভাবে চোখ ফেরালো যেন আগে কোনোদিনও দেখেনি। মারিয়াও কিছু বলেনি, সে এখানে সামান্য কর্মচারী। সাদিব তার ঊর্ধ্বতন, সেদিনই প্রতিজ্ঞা করেছিল আর ঝগড়া করবে না। শেষে দেখা যাবে সিনিয়রকে অসম্মান করার জন্য তাকেই কিক মেরে অফিস থেকে বের করে দিয়েছে। আর সেই মিটিং শেষ হলো 10টার পরে। মারিয়া এখন ভীষণ রকম মেজাজ গরম। আগে আগে মিটিং ডাকলে এদের কি পেট খারাপ হয়? ওদের আর কি, তারা তো নাচতে নাচতে গাড়িতে করে যাবে। দুর্ভাগ্য তো সব ওর মতো সাধারণ মানুষের। এখন সে বাস পাবে কি করে? 9টার পরে বাস পাওয়া যায় না। মারিয়া অনেকক্ষণ ধরে স্টপেজে দাঁড়িয়ে আছে। তার পা ব্যথা করছে এখন, কান্নাও পাচ্ছে। আশেপাশে লোকজন কমে আসছে, দোকানগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে। এরপর তো কাকপক্ষীও থাকবে না। সে একা একটা মেয়ে, কোনো বিপদ হলে ভাবতেই নারীমন আটকে ওঠে। আল্লাহ আল্লাহ করে একটা বাস ভিক্ষা চায়। বাস এলো না, তবে 3জন ছেলে এসে দাঁড়ালো স্টপেজে। ওদের দেখে গুটিয়ে গেল সে। ওড়না টেনে টুনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রইল। সবকটার হাতে সিগারেট, কোমরে হাত দিয়ে টানছে এক একজন। মারিয়া আর চোখে চাইতেই ওরাও চাইলো। চোখাচোখি হলো অমনি। বখাটে বখাটে অস্বাভাবিক দৃষ্টি দেখে ভীতমন আরও নীতি আসে। দাঁড়িয়ে থাকবে নাকি রিক্সা নিয়ে চলে যাবে? কিন্তু অতদূর যাওয়ার জন্য যথার্থ ভাড়াও তার কাছে নেই। তার উপর আজ বৃষ্টি পড়ছে সকালে। পেলেও সঠিক ভাড়ায় পাওয়া হ্যারিকেন দিয়ে খুঁজলো, মিলবে না। নিজেকে অসহায় লাগছে খুব। কেন যে মেয়ে হয়ে জন্মালো? ছেলে হলে তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে পারত। তার ভাবনার মধ্যে একটা ছেলে যেচে বলল। মারিয়ার কলিজা ছলকে ওঠে, ভয়ে ঘাম ছোটে। সিনেমায় পত্রিকায় দেখে আসা বাজে দৃশ্যগুলো মাথাচাড়া দেয়। কাঁধ ব্যাগটা বুকে চেপে ধরে, হুড়মুড়িয়ে ছুট লাগায় সে। ছেলে 3টা ভ্যাবাচাকা খেয়ে চেয়ে রয় সেদিকে। মারিয়া উল্টো পথে ছুটে এলো, অর্থাৎ তার অফিসের দিকে। আর যাই হোক, এই জায়গা নিরাপদ, সিসি ক্যামেরা আছে, আবার দারোয়ানও থাকবেন। দরকার পড়লে এখানেই রাত কাটাবে। কিন্তু বিপদ মাথায় নিয়ে কিছুতে বের হওয়া যাবে না। কিন্তু মা না ফিরলে চিন্তা করবে তো। অফিসের সামনে পৌঁছে ফোন করে দেবে না হয়। সে যখন ছুটে আসছে, সাদিব তখনই অফিস থেকে বের হয়। সব গুছিয়ে বের হতে হতে দেরি হলো আজ। এই দেরিটা প্রায়শই হয় অবশ্য। বাইকে চাবি দিয়ে উঠে বসার সময় খেয়াল করলো একটা মেয়ে প্রাণপণে দৌড়ে আসছে। থেমে গেল সে। বাইক স্ট্যান্ডে দাঁড় করিয়ে সচেতন চোখে চাইলো। চশমার ফাঁক দিয়ে দেখার সময় চেনা মুখটা কাছে এসে থামলো তার। সাদেবের ভ্রু দুটো বেঁকে গেল আরও। এ মেয়ে এভাবে ছুটছে কেন? বিপদে শত্রুকে দেখলেও আপন মনে হয়। মারিয়ারও তাই হলো। সাদিবকে দেখে ওর কাছে এসে ব্রেক কষলো সে। বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে থাকলো। সাদিব ভ্রু কুচকে বলল, কি হয়েছে? এভাবে ছুটে এলেন কেন? কোনো সমস্যা? মারিয়া নিশ্চুপ। সাদিবের চকচকে বাইকের দিকে জল দৃষ্টিতে তাকিয়ে সে। এই বাইকটা যদি তাকে বাড়িতে দিয়ে আসতো। কিন্তু বাইকের মালিক সাদিব বলেই দমে গেল ইচ্ছেটা। পরক্ষণে আবার ভাবলো, আগে বাড়ি যেতে হবে, না হলে এই রাত বিরেতে কিছু ঘটলে সর্বনাশটা তারই। মারিয়া ঘাম মুছল কপালের। সাদিব তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আরে ওকে? মারিয়া জোরে জোরে নিঃশ্বাস নিল। কথাটা বলবে নাকি বলবে না সময় নিয়ে ভাবলো। তারপর ইগোটাকে ঝেড়ে মুছুড়ে ফেলে দিল সাইডে। রয়েস হয়ে বলল, আমাকে একটু ড্রপ করে দেবেন বাড়িতে? সাদিব আকাশ থেকে পড়লো এমনভাবে তাকালো। অনিশ্চিত কণ্ঠে বলল, আমি? মারিয়া নিষ্পাপ কণ্ঠে বলল, জি, আমি না একটাও বাস পাচ্ছি না। সাদিব কপাল কুঁচকে বলল, তো আমি কি করব? বাস পাচ্ছেন না সেটা অবশ্যই আপনার ব্যাপার। রিক্সা করে যান। আমার কাছে ভাড়া নেই। কথাটা গলার মধ্যে দলা পাকিয়ে ঘুরলো। বিপদে পড়েছে বলে এসব তো বলা যায় না। কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলল, একটু পৌঁছে দিলে কি হয়? ওই রাস্তা দিয়েই তো যাবেন। সে যেখান দিয়েই যাই, আপনার মতো রাজাকারকে আমি বাইকে ওঠাবো কেন? মারিয়া বিহব্বল হয়ে বলল, আমি রাজাকার? অবশ্যই। আমি রাজাকার হলাম কোন দিক দিয়ে? অনেক দিক দিয়ে। রাজাকার মানে দেশদ্রোহী। তারা কি করতো? যে দেশে থাকে ঘুমায়, খায়, পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সেই দেশের মানুষেরই ক্ষতি করলো। ঠিক তেমন আপনি যে বাড়িতে পড়াতে যান, সেই বাড়ির ছেলের পাঞ্জাবিতে বিচুটি পাতা দিয়েছেন। মনে মনে চেয়েছেন আমারও ক্ষতি হোক। এই দুটোই বেইমানি। সেই দিক থেকে আপনি একজন পরিষ্কার রাজাকার। সরি রাজকুমারী। মারিয়া হতভাগ হয়ে বলল, দুটো একই হলো। নিঃসন্দেহে। যাব না আপনার গাড়িতে।
নেবও না। কথাটা বলে বাইকে উঠে বসলো সাদিফ। রীতিমতো ধোয়া ছুটিয়ে চলেও গেল। মারিয়া নিহত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। বুক ফেটে কান্না পেল তার। রওনাককে মনে পড়ল খুব। আর যদি ভাইটা বেঁচে থাকতো, ঠিক নিতে আসতো না, কিংবা ও থাকলে এই চাকরি বাকরিও দরকার পড়তো না। মারিয়া দুচোখ ভরে উঠল। কার্নিশটুকু তর্জনী দিয়ে মুছে ঠায় দাঁড়িয়ে থাকলো। আচমকা ফিরিয়ে এলো সাদিফ। ঠিক তার পায়ের কাছে এসে ব্রেক কষলো। ব্যাক সিট দেখিয়ে বলল, উঠুন। মারিয়া আশ্চর্য বনে গেল। সত্যি কি লোকটা ফেরত এসেছেন? তার মুখ দৃষ্টি দেখে সাদিফ বিরক্ত কণ্ঠে বলল, উঠলে উঠুন তো ম্যালেরিয়া। আই এম বিং লেট। ভীষণ গম্ভীর স্বর। মারিয়ার চেহারা চকচকে হলো। অন্ধকার ছেয়ে যাওয়া মুখটা ভরে ওঠে হাসিতে। কৃতজ্ঞ চোখে চেয়ে উঠে বসে সে। দুপা গুছিয়ে ব্যাগ আর ওড়নার দুমাথা কোলের ওপর রাখতেও পারল না। সাদিফ টান বসালো বাইকে। মেয়েটা অপ্রস্তুতিতে হুড়মুড় করে পিঠের ওপর পড়ল। অস্বস্তিতে মিলিয়ে ধরফড়িয়ে সোজা হয়ে বসলো আবার। সাদিফের কিছু যায় এলো কি বোঝা গেল না, বরং সহজ সাবলীল গলায় বলল, ধরে বসুন। পরে হাত পা ভাঙলে হাসপাতালে নিতে পারবো না, সরি। প্রথমবার মারিয়ার রাগ হয়নি, ক্ষোভে ফর্সা নাক ফুলে ওঠেনি, বরং তুলতুলে হাতটা সাদিফের কাঁধে রাখলো সে। রকেট বেগে থরথর করে ঝাঁকুনি দিল শরীর, যেন হৃৎপিণ্ড তাড়াহুড়া করে বাম থেকে এক লাফে ডানে চলে এসেছে। চারপাশ থেকে শনশন বায়ুতে সাদিফের পারফিউমের কড়া ঘ্রাণ ছুটে এসে নাকে লাগছে তার। চোরা চোখে ওভাবেই সাদিফের পিঠের দিকে তাকালো মারিয়া। প্রথমবার ছেলেটার এত কাছাকাছি বসে অন্যরকম অদ্ভুত অনুভূতি হলো। সেই অনুভূতি অদ্বিতীয় এবং অজানা। 4 গৃহিণী লিস্ট করতে বসেছেন। আকদে কারা কারা নিমজ্জিত হবেন তার এক বিরাট সম্পূর্ণ তালিকা। আত্মীয় স্বজন সবার নাম যোগ হচ্ছে তাতে। মৈত্রীরাও জায়গা পেয়েছে। সেবার বর্ষার বিয়েতে মৈত্রীর মায়ের সাথে ওনাদের বেশ সখ্যতা হয়েছিল। হোক ছোটোখাটো প্রোগ্রাম, তাতে কি। শিকদার বাড়ির প্রথম বিয়ে, মনে রাখার মতন না হলে হয়? পিউ পাশে দাঁড়িয়ে। তার আনন্দের সীমা নেই। সব থেকে ভালো ব্যাপার হলো আর মাত্র একটা পরীক্ষা বাকি ওর, সেটাও পুষ্পর বিয়ের আগে শেষ। তারপর অবশ্য ফাইনাল আছে, কিন্তু 2-3 মাসের গ্যাপ মাঝে। জমি আনন্দ করতে পারছে এই অনেক। লিখতে লিখতে সুমনা বেগমের কলমের কালি শেষ হলো। তিনি 2-1বার মোটা কলমটাকে ঝাঁকালেন, না কালি নেই। তারপর ওর দিকে চেয়ে বললেন, আর একটা কলম নিয়ে আয় তো মা। পিউ ছুটল। দুরন্ত পায়ে সিঁড়ি ডিঙে উপরে উঠতেই সামনে পড়ল ধূসর। শার্টের বোতাম লাগাতে লাগাতে আসছিল সে। দুজনকে দেখে থমকে দাঁড়ালো। পিউ ধূসরের সামলা খোলা বুক দেখে চট করে চোখ বুজে ফেললো। টেনে চুনে সরালো দৃষ্টি। না, বেহার মতো এভাবে তাকানো ঠিক হবে না। আরেকদিকে মুখ ফিরিয়ে পাশ কাটাতে যেতে ধূসর খপ করে হাতখানা চেপে ধরল। পিউ চকিতে ফিরল। সে কি আবার কিছু করেছে? সেই ক্ষণে ধূসর টান বসায়। পিউ হুড়মুড়িয়ে খেয়ে আশ্রে পড়ে বুকে। ভয় পেয়ে মুঠোয় আঁকড়ে ধরে সার। বিমোর চোখে তাকাতেই ধূসর ভ্রু নাচালো। কি সমস্যা? কই? কাল থেকে এড়িয়ে যাচ্ছিস কেন আমাকে? অভিযোগ, অথচ কি ভারী কণ্ঠ। পিউ অবাক হয়ে চেয়ে রয়। ওনাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে ওর? বলল, এড়িয়ে যাব কেন? কাল থেকে তো আপনিই বাসায় ছিলেন না। ধূসর পূর্ণ দৃষ্টি বোলালো তার চেহারায়। হঠাৎ করে কোমল স্বরে শুধালো, রাগ করেছিস? পিউ আশাতীত ভঙ্গিতে তাকালো। এরকম একের পর অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে বেহুশ না হলে হয়। আনমনে দুপাশে মাথা নেড়ে বোঝালো, না। পরক্ষণে বিরক্ত হয়। চেতে যায় নিজের উপর। কঠোর করতে চায় চোখ মুখ। সে তো রাগ করেছে, ভয়াবহ রাগ করেছে। তাহলে না বলল কেন? তার বিভ্রান্ত চেহারা ধূসর মন দিয়ে দেখলো। পরপর দেখলো পিওর ছোট ছোট সাদাটে দুটো হাত, যা খামচে ধরে আছে বুকের কাছটা। ধূসর আবার চাইলো মেয়েটার চোখের দিকে। কপালে ভাঁজ ফেলে শুধালো, পিৎজা খাবি? বিস্মিত স্তব্ধ। কি মুসিবত! কাল থেকে এগুলো কি ঘটছে ওর সাথে? ধূসর ভাই এমন এমন কাজ করছেন, এমন এমন কথা বলছেন যে সে খুশিতে পাগল হয়ে যাবে। পিৎজার কথা শুনে রাগ ঢাক শেষ। মোমের ন্যায় গলে যায় ভেতরের ছাই চাপা আগুন। স্ফূর্ত চিত্তে বলল, হ্যাঁ খাবো। ধূসর মুচকি হাসে। পিওর হাত দুটো আলগাভাবে ছাড়িয়ে দেয়। ওকে পেছনে ফেলে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, বিকেলে তৈরি থাকিস, নিয়ে যাব। পিও আনন্দে শিশুর ন্যায় লাফিয়ে ওঠে। সুমনা নিচে থেকে ডাক চললেন, কি রে পিউ, পেন আনতে গিয়ে শহীদ হয়ে গেলি নাকি? পিও ত্রস্ত ঠিকঠাক হয়ে বলল, আনছি ছোট মা। পিও নিজের সবটুকু উচ্ছ্বাস দিয়ে তৈরি হলো। লাল চুড়িদার, কাঁধের এক পাশে ঝোলানো বেনুনি, চোখ ভরা কাজল,
তবে লালের সাথে বেমানান ধূসরের প্রথম উপহার সেই নীল কাচের চুড়িগুলো হাতে পড়ল। একটা পুরনো গলির সামনে এসে মারিয়া গাড়ি থামাতে বলল। সাদিক ব্রেক কষল তৎক্ষণাৎ। মারিয়া নেমে দাঁড়াতেই সে আশেপাশে চেয়ে বলল,